বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। নমস্কার বন্ধুরা, আজকের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা তো সবাই হাসতে ভালোবাসি, তাই না? আর এই হাসির রাজাকে, এক এবং অদ্বিতীয়, আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। আজ আপনাদের এমন একটি গল্প শোনাবো যা শুনলে আপনাদের পেটে খিল ধরে যাবে। গল্পটা হলো বুদ্ধির লড়াইয়ের। একদিকে আমাদের চতুর গোপাল, আর অন্যদিকে তার এক ঈর্ষাকাতর প্রতিবেশী। তো একদিন সেই প্রতিবেশী মশাই গোপালকে একটু বোকা বানাতে চাইলেন। কিন্তু বুমেরাং বোঝেন তো, চালাকি করতে গিয়ে নিজেই তিনি এমন এক কেলেঙ্কারিতে পড়লেন যে সারা জীবন মনে রাখবেন। তো চলুন, আর দেরি না করে শুনে নেই গোপাল কিভাবে তার সেই প্রিয় বন্ধুকে মোক্ষম শিক্ষা দিয়েছিলেন। আজকের পর্বের নাম গোপালের গামছা সম্মান ও মোক্ষম প্রতিশোধ। বৈশাখ মাসের এক খটখটে দুপুর। সূর্য যেন আকাশ থেকে আগুনে গোলাবর্ষণ করছে। বাংলার আকাশ তখন যেন এক জ্বলন্ত কড়াই। কৃষ্ণনগরের রাজপথ দিয়ে যে হাওয়া বইছে, তাতে প্রাণ জুড়ানো তো দূরের কথা, বরং গরমের দাপটে মানুষের দম বন্ধ হয়ে আসছে। মাঠঘাট সব খাঁ খাঁ করছে, জনমানবের চিহ্ন নেই বললেই চলে। পথচারীরা নিজেদের জীবন বাঁচাতে ছায়ার সন্ধানে ছুটছে, আর পাখিরা পর্যন্ত গাছের মগডালে বসে ঝিমুচ্ছে। ঠিক এই নিদারুণ বৈশাখের দুপুরে কৃষ্ণগড়ের জনপ্রিয় ভাঁড় গোপালচন্দ্র, যে নাকি জগজ্জোড়া খ্যাতির অধিকারী, সেই গোপাল ভাঁড় বাজার থেকে ফিরছিল। গোপালের মাথায় একটা প্রকাণ্ড বাঁশের ঝুড়ি, তাতে আছে আজকের বাজার, কিছু আলু, পটল, বেগুন, অন্যান্য সবজি, আর পারিবারিক প্রয়োজনে কেনা কিছু খুচরো জিনিসপত্র। গোপালের শরীরটা এমনি বেশ নাদুস নুদুস। তাকে দেখলে যে কারোরই মনে হবে যেন ভোজন রসিক মানুষের প্রতিমূর্তি। কিন্তু আজ তার সেই চনমনে ভাবটা নেই। রোদে গরমে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর তার ভুঁড়িটা যেন আগ্নেয়গিরির মতো অস্থির হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে গোপালের মনে হচ্ছে তার পায়ের তলা যেন গরম বালির তাপে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। সেদিন তার পাশে সঙ্গী হিসেবে ছিল গদাই। গদাই কৃষ্ণনগরে এক প্রতিবেশী। এই মানুষ হিসেবে গদাই বড় ধূর্ত। সে দেখতে যেমন রোগা ম্যাকলা, তার স্বভাবটা তেমনি কুটিল। গোপালের বুদ্ধি, সাহস এবং মহারাজের সভায় তার অনন্য প্রভাব গদাইয়ের একবারে চোখের বালি। সে সবসময় গোপালকে কোনো না কোনোভাবে হেয় করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এই যে আজকে গোপালের সঙ্গে সে বাজার থেকে ফিরছে, এর পেছনেও গদাইয়ের একটা মতলব ছিল। সে গোপালকে সঙ্গ দিয়েছে কেবল এই কারণে, যাতে পথের কোনো মোড়ে তাকে একটু হেনস্থা করা যায়। পথ দীর্ঘ, প্রায় আধ ঘন্টার পথ এখনো বাকি। গোপাল রোদে গরমে একবারে হাঁসফাঁস করছে। গরমে তার জিভ বেরিয়ে গেছে, সারা শরীর ঘামে ভিজে একবারে চটচটে হয়ে গেছে। কাপড়ের সাথে চামড়া যেন আঠার মতো লেগে আছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, গদাই ভাই, আজ মনে হয় সূর্যদেব আমাদের উপরে বিশেষ মেহেরবানি করছেন। আর তো এক পাও এগোতে পারছি না। আমার শরীরে সব রস যেন শুকিয়ে যাচ্ছে। ওই যে দেখো, পথের ধারে একটা বিশাল পুরনো বটগাছ, আর তার পাশে এক বিশাল বড় পুকুর। চলো না ভাই, ওখানে একটু বসা যাক। না হলে আমার ইহল্লা মনে হচ্ছে এখানেই সাঙ্গ হয়ে যাবে। গদাই ধূর্ত হাসি হেসে বলল, হ্যাঁ বলো কি গোপালদা, তুমি নাকি কৃষ্ণগড়ে হিরো? আর এই সামান্য রোদে যদি তুমি ঘাবড়ে যাও, তাহলে লোকে কি বলবে? তবে হ্যাঁ, পুকুরে পাড়টা বেশ ঠান্ডায় মনে হচ্ছে। আর তোমার যদি খুব কষ্টই হয়, তা বরং একটু বসাই যাক। তো দুজনে গিয়ে গাছতলায় বসলো। কিন্তু ভ্যাপসা গরমে গোপালের যেন আর শান্তি নেই। গাছতলার ছায়া যেন আজ আগুনের আছে গরম। গোপাল অস্থির হয়ে ঝুড়িটা নামিয়ে রাখলো। সে দেখল গদাই খুব শান্ত হয়ে বসে আছে,
যেন তার কোনো ক্লান্তিই নেই। গোপাল বুঝতে পারল অনেকক্ষণ হাঁটার ফলে তার শরীর আর দিচ্ছে না। সে বড় অসহায়ের মতো বলল, ভাই, তুমি আমার এই বাজারের ঝুড়িটা আর এই জামা কাপড়গুলো একটু সামলাও তো। আমি পুকুরে চট করে ডুব দিয়ে আসি। শরীরে একটু জল লাগলে শরীরটা বোধহয় ঠান্ডা হবে, নইলে যে মাথা ঘুরে আমি মাঠের মধ্যেই পড়ে যাব। গদাই যেন ঠিক এই সুযোগেরই অপেক্ষা করছিল। সে তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, আরে তুমি নিশ্চিন্তে যাও গোপালদা, আমি তোমার বাজারের ঝুড়ি আর জামা কাপড় একদম আগলে রাখবো। তোমার কোনো চিন্তা নেই, তুমি শান্তিতে স্নান করে এসো। গোপালও সরল বিশ্বাসে পুকুরের জলে ঝাঁপ দিল। পুকুরের ঠান্ডা জলে তার ক্লান্ত শরীরে যেন সে প্রাণ ফিরে পেল। সে বেশ অনেকক্ষণ ধরে জলে ডুব দিল, সাঁতার কাটল। পুকুরের ঠান্ডা জল তার জ্বলে পুড়ে যাওয়া শরীরকে একবারে শান্তিতে ভরিয়ে দিল। সে মনে মনে ভাবল, গদাই তো মন্দ লোক না, মানুষটা বেশ ভালোই। এমনিই লোকে ওর ব্যাপারে সব উল্টোপাল্টা কথা বলে। কিন্তু জল থেকে উঠে আসার সময় গোপাল জানতো না যে তার জন্য কি অপেক্ষা করছে। পুকুরের সিঁড়ি বেয়ে উঠতে গিয়েই গোপালের হাসি মুখটা একবারে ফ্যাকাশে হয়ে গেল। সে দেখল গাছতলা সেই বটগাছের তলায় শুধু তার বাজারের ঝুড়িটা পড়ে আছে, কিন্তু জামা ধুতি সব গায়েব। আর গদাই, গদাইয়ের টিকিরও দেখা নেই। গোপাল চারদিকে তাকালো, কিন্তু মাঠ একবারে জনশূন্য। সে চিৎকার করে গদাইকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। তখন গোপালেরা বুঝতে বাকি রইল না যে গদাই তার সমস্ত কাপড় আর বাজারের জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। সে এক চরম ফাঁদে পড়ে গেছে। এখন কি করবে গোপাল? পুকুরে ঘাট থেকে বাড়িতে ফেরার পথে তো লোকালয় পার হতে হবে। গামছা পরি তাকে ফিরতে হবে। এ তো চরম অপমানের। গোপালের মাথায় তখন চিন্তা আর রাগের আগুন জ্বলছে। সে বুঝল এটা কোনো সাধারণ চুরি নয়, এটা তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। গদাই তার অসহায়তাকে পুঁজি করে তাকে সবার সামনে হাসির পাত্র করতে চায়। গোপাল তখন পুকুরে ঘাটে দাঁড়িয়ে নিজের মনে হাসল। সে ভাবল, গদাই, তুই আমার সাথে খেলা শুরু করেছিস, কিন্তু জানিস না এই খেলার শেষ চালটা কার হাতে থাকবে। সে কোনো মতে গা থেকে গামছাটা খুলে কোমরে জড়িয়ে লজ্জা নিবারণ করল। ধুতি পাঞ্জাবিহীন এবং গামছা পরা গোপালকে আজ এক আজব প্রাণী দেখাচ্ছিল। সে ধীর পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। গ্রীষ্মের সেই দুপুরে জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়া কৃষ্ণনগরের ধুলোমাখা রাস্তায় গোপাল ফাঁড়া এক অদ্ভুত পোশাকে বাড়ির পথে চলেছে। রাস্তার ধারে কুঁড়ে ঘরে মানুষগুলো তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ ফিসফিস করে বলছে, আরে, ওটা গোপাল না? কি হয়েছে ওর? গোপাল কারোর দিকে তাকালো না। তার মনে তখন প্রতিশোধের আগুন। গোপাল বাড়ির উঠোনে পৌঁছতেই তার স্ত্রী তাকে দেখে চমকে উঠল। ওগো, এটা কি চেহারা তোমার? বাজারে কি জামা কাপড়ের নিলাম হচ্ছিল নাকি? নাকি তোমার এই রাজকীয় বেশ দেখে মুগ্ধ হয়ে কেউ কাপড় চোপড় ছিনতাই করে নিল? গোপাল কোনো উত্তর না দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তার মনে তখন হাজারো বুদ্ধি খেলা করছে। গদাইয়ের এই হীন অপরাধের বিচার গোপাল নিজেই করবে। আর সেই বিচারের সাজা এমন হবে যে গদাই সারা জীবন ধরে তা মনে রাখবে। গোপাল বুঝতে পারল গদাই তাকে অপমানিত করেছে ঠিকই, কিন্তু সে আসলে গোপালকে একটি বিশাল সুযোগ করে দিয়েছে। প্রতিপক্ষের সাথে লড়াই করতে হলে কখনো কখনো নিজেই শিকার হওয়ার ভান করতে হয়। তো গদা এখন জয়ের নেশায় মত্ত, আর গোপাল এখন যুদ্ধের জন্য প্রস্তুত। পরদিন রাজসভায় পরিবেশ ছিল অন্য দিনের চেয়ে কিছুটা ভিন্ন। মহারাজ কৃষ্ণচন্দ্রের সিংহাসনের চারদিকে সভাসদদের ভিড়, কিন্তু আজকের সভায় গোপালের অনুপস্থিতি যেন একটু বেশি চোখে পড়ছিল। মহারাজ চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, গোপাল কোথায়? সে তো কখনো এমন দেরি করে না। ঠিক সেই মুহূর্তে রাজসভার ভারী পর্দা সরিয়ে প্রবেশ করল গোপাল। কিন্তু তার সেই রূপ দেখে রাজসভায় উপস্থিত মহারাজ থেকে শুরু করে
সাধারণ পেয়াদা প্রত্যেকেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। গোপালের পরনে কোনো ধুতি নেই, নেই কোনো পাঞ্জাবি বা উত্তরীয়, কেবল একটি সাধারণ পুরনো গামছা কোমরে জড়িয়ে সে রাজসভায় উপস্থিত হয়েছে। তার ভুঁড়িটা যেন আগের চেয়েও বেশি দৃশ্যমান, আর রোদ ও ধুলো স্পর্শে তার সারা গায়ে এক অদ্ভুত আভা ফুটেছে। এই অভূতপূর্ব বেশভূষা দেখে রাজসভার গম্ভীর পরিবেশ মুহূর্তের জন্য ভেঙে পড়ল। মহারাজ কৃষ্ণচন্দ্র প্রথমে অবাক হলেও পরক্ষণেই অট্টহাসিতে ফেটে পড়লেন। তিনি বললেন, কি গোপাল, আজ রাজসভায় একই রূপ নিয়ে হাজির হলে? এ কি কোনো নতুন ফ্যাশন নাকি যে তুমি আজ রাজকীয় বেশের পরিবর্তে এই গামছা সজ্জা বেছে নিলে? মহারাজের কথা শেষ হতে না হতেই সভায় উপস্থিত সমস্ত সভাসদ হো হো করে হেসে উঠল। সে হাসি রোল যেন রাজপ্রাসাদের দেওয়াল ভেদ করে বাইরে পৌঁছে গেল। গোপাল কিন্তু নির্বিকার। সে ধীর স্থির পায়ে এগিয়ে গিয়ে গদাইয়ের পাশে দাঁড়ালো। গদাই তখন অট্টহাসিতে মশগুল। গোপালকে নিয়ে তামাশা করার আনন্দে সে তখন আত্মহারা। সে বারবার নিজের বন্ধুদের কনুই দিয়ে গুঁতো মেরে গোপালের দিকে ইশারা করছিল আর কুৎসিত হাসি হাসছিল। গোপাল চারদিকে তাকিয়ে দেখল গদাই সেখানে উপস্থিত। সে গোপালের এই অসহায় অবস্থা দেখে আর চোখে চেয়ে মুখ টিপে টিপে হাসছে, যেন সে জগতের সব থেকে বড় জয় অর্জন করেছে। গোপাল তার দিকে একবার তাকালো, আর তার চোখের কোণে এক চিলতে নিষ্ঠুর হাসি ফুটে উঠল, কিন্তু মুখে টু শব্দটিও করল না। সে খুব বিনীতভাবে হাত জোড় করে বলল, মহারাজ, আজ আমার বড় দুর্ভাগ্য। পথের মাঝে এক মহানুভব বন্ধুর দয়ায় আমার জামাকাপড় পুকুরের জলে স্নান করতে গিয়েছিল, আর আমার পরম বন্ধুটি শুধু এই গামছাটিকে আটকে রেখে আমার সম্মান রক্ষা করেছে। গোপালের এই ব্যঙ্গাত্মক কথা শুনে সভায় যারা বুদ্ধিমান ছিল তারা বুঝতে পারল গোপালের জামাচুরির পেছনে গদাইয়েরই হাত আছে। কিন্তু গদাই তখনও বুঝতে পারেনি যে সে কত বড় ভুল করেছে। মহারাজ হাসতে হাসতে বললেন, গোপাল, তুমি ভাঁড় বটে, অপমান সহ্য করার ক্ষমতা তোমার ঈশ্বর প্রদত্ত। সভা শেষে গোপাল যখন বেরিয়ে যাচ্ছিল তখন গদাই আবার তার কাছে এসে উপহাসের সুরে বলল, হ্যাঁ, কি গোপালদা, কালকে গামছা পরিধান কেমন লাগলো? আজকে আবার পুকুরে স্নান করতে যাবে নাকি? গোপাল গদাইয়ের কাঁধে হাত রেখে খুব শান্ত গলায় বলল, গদাই ভাই, আজকের দিনটা তোমার, কিন্তু মনে রেখো, গামছা একদিন আমাকে পরিয়েছ, কিন্তু যেদিন আমি তোমাকে পরিয়ে দেব সেদিন লজ্জা ঢাকার জন্য কোনো পুকুরও খুঁজে পাবে না। গদাই এই কথায় ভ্রুক্ষেপ পড়ল না, বরং সে ভাবল গোপাল পরাজয় স্বীকার করে নিয়েছে। সে জানতো না গোপালের মাথায় তখন প্রতিশোধের চাকা ঘুরতে শুরু করেছে। এই অপমান গোপাল হজম করেনি, বরং সে এটাকে তার প্রতিশোধের তুনে এক ধারালো তীর হিসেবে জমা করে রাখল। কৃষ্ণনগরের রাজপথ সেদিন জানতো না যে শীঘ্রই গদাইকে এমন এক দশা পেতে হবে যা পুরো রাজ্যে এক হাসির ইতিহাস হয়ে থাকবে। গোপাল তার ঘরের দিকে হাঁটা দিল, আর প্রতিটি পদক্ষেপ যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিয়ে গেল। রাজসভায় সে অপমানের পর গোপাল নিজের ঘরে ফিরে এলো ঠিকই, কিন্তু বাইরের জগতে সে গদাইয়ের সাথে স্বাভাবিক ব্যবহারের অভিনয় চালিয়ে যেতে লাগলো। গদাই এখন প্রায় প্রতিদিনই গোপালের বাড়িতে আসে। সে তামাক খায়, গল্প করে, আর আড়ালে বসে অন্যদের কাছে গোপালকে নিয়ে কুৎসিত হাসি ঠাট্টা করে। গদাইয়ের মনে হয়েছে গোপাল একজন দুর্বল মানুষ, যে নিজের অপমানের প্রতিশোধ নিতে অক্ষম। সে বুঝতেই পারেনি যে গোপালের নির্বিকার মুখের আড়ালে এক সুগভীর ষড়যন্ত্র দানা বাঁধছে। মাস তিনেক কেটে গেল। গোপাল যেন গদাইয়ের সেই চরম দুষ্টুমির কথা সম্পূর্ণ ভুলেই গেছে। সে গদাইয়ের সাথে এমন অন্তরঙ্গ আচরণ শুরু করলো যে গদাই নিজেকে গোপালের একমাত্র প্রকৃত বন্ধু বলে মনে করতে শুরু করলো। কিন্তু এই ৩ মাসে গোপাল তার বুদ্ধিতে শান দিচ্ছিল। সে প্রত্যেক দিন পরিকল্পনা করছিল যে কিভাবে গদাইকে এমন এক শিক্ষা দেবে যা শুধু শারীরিক নয়, বরং সামাজিক মর্যাদাতেও তাকে
একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। তো একদিন করলো কি, গোপাল বাজার থেকে একটি বেশ বড়সড় মাটির হাঁড়ি কিনে আনলো। আর সে হাঁড়ির ভেতরে সে অত্যন্ত গোপন এবং নিখুঁতভাবে ভর্তি করলো রাস্তার ধারে নর্দমার পচা দুর্গন্ধযুক্ত কাদা, পচা গোবর আর এক রাশ চিটে গুড়। তারপর গোপাল খুব যত্ন সহকারে হাঁড়ির মুখটা শাল পাতা দিয়ে ঢেকে দিল। এরপর দড়ি দিয়ে এমন কৌশলে মুখটা বাঁধলো যে উপর থেকে দেখলে মনে হবে এটা খুবই দামি কোনো রাজভোগ বা মিষ্টির হাঁড়ি। শুধু তাই নয়, গোপাল হাঁড়িটার গায়ে বাইরের দিক থেকে কিছুটা মিষ্টির রস ছিটিয়ে দিল, যাতে মাছি ভনভন করে এবং দেখলেই বেশ লোভনীয় বলে মনে হয়। পরের দিন সকালে গোপাল এক অদ্ভুত অভিনয় শুরু করলো। সে বাড়ির বারান্দায় বসে এমনভাবে গোঙাতে শুরু করলো যেন তার পায়ে প্রচণ্ড ব্যথা। আর গদায় আসতেই তাকে দেখে গোপাল আহাজারি শুরু করলো। গদায় জিজ্ঞেস করলো, কি হে গোপাল দা, আজ এমন পা চেপে বসে আছো কেন? গোপাল এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলো না ভাই, কাল রাত থেকে কুঁচকিতে অসহ্য ব্যথা শুরু হয়েছে, একবারে নড়াচড়া করতে পারছি না। এদিকে আবার মহারাজের কড়া নির্দেশ, আজ বিশেষ এক হাঁড়ি রাজভোগ আমাকে রাজবাড়িতে নিয়ে যেতেই হবে। তা আমার এই শরীর নিয়ে হাঁড়ি বয়ে নিয়ে যাওয়া তো অসম্ভব, আর আমি তুমি ছাড়া তো কাউকে বিশ্বাসও করতে পারি না। তো গোপালের কণ্ঠস্বরে এমন এক অসহায়ত্বের সুর ছিল যে গদায় তাতে পুরোপুরি গলে গেল। গদায় মনে মনে ভাবল যে গোপালের মতো বোকা মানুষই দুনিয়ার সেরা। সেই রাজভোগ পাওয়ার লোভে আর গোপালের বিশ্বাস জয় করার অভিনয় করে বলল, আরে তুমি একদম চিন্তা করো না গোপালদা, ওই রাজভোগ রাজবাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আর তোমার এই উপকারটুকু না করতে পারলে বন্ধুত্বের মানে কি হয় বলো? হ্যাঁ, গদাই জানতো না সেই রাজভোগ নয়, বরং তার নিজের ধ্বংসের কারণ বয়ে নিয়ে যেতে চলেছে। সে হাঁড়িটা খুব যত্ন করে মাথায় তুলে নিল। আর গোপাল লাঠি ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে গদায়ের পেছনে এমনভাবে হাঁটা শুরু করলো যেন সে সত্যিই খুব অসুস্থ। আর গদায় মহা উৎসাহে রাজবাড়ির দিকে যাত্রা শুরু করলো। আর গোপাল তার এই বন্ধুর পরিণতির অপেক্ষায় একচিলতে শয়তানি হাসি হাসল। গদায় অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে হাঁড়িটা মাথায় নিয়ে রাজপথ দিয়ে হাঁটছে। তার মনে তখন আকাশচুম্বী আনন্দ। সে ভাবছে আজ রাজবাড়িতে গিয়ে মহারাজের কাছে গোপালের নাম করে এই মিষ্টি তুলে দেবে, আর তার বদলে মিলবে প্রচুর প্রশংসা আর পুরস্কার। সে মাঝে মাঝে হাত দিয়ে হাঁড়িটা আবার ঠিক করে নিচ্ছে, আর মনে মনে হিসাব করছে কত বড় পুরস্কার তার কপালে জুটতে পারে। গদায়ের পেছন পেছন গোপাল অত্যন্ত সতর্কভাবে এবং ধীর গতিতে লাঠি ভর দিয়ে হেঁটে চলেছে। গোপালের দৃষ্টি গদায়ের উপর থেকে এক মুহূর্তের জন্য সরছে না। তো রাজবাড়ির তোরণের কাছে পৌঁছতেই গদায়ের গতির ছন্দ কিছুটা দ্রুত হলো। রাজবাড়ির বিশাল ফটক তখন খোলা, প্রহরী দাঁড়িয়ে আছে। গদাই ভাবছে আর মাত্র কয়েক কদম, তারপরেই সে রাজসভার ভেতরে ঢুকবে। আর ঠিক সেই মুহূর্তে গোপাল নিজের পকেট থেকে বেশ বড় সড়ো একটা পাথরের টুকরো বের করলো। তার চোখের দৃষ্টিতে তখন এক শিকারীর তীক্ষ্ণতা। গদাই যখন ঠিক রাজবাড়ির সদর তোরণের মাঝখানটা পার হচ্ছে, গোপাল হাতের পাথরটি অব্যর্থ লক্ষ্যভেদে ছুঁড়ে মারল। ধপাস! পাথরটি সরাসরি গিয়ে লাগলো গদাইয়ের মাথায় থাকা সেই হাঁড়িটার গায়ে। আর মুহূর্তের মধ্যে রাজবাড়ির তোরণের নিচেটা এক বীভৎস শব্দে কেঁপে উঠল। মাটির হাঁড়িটা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আসল কাণ্ডটা ঘটল তারপর। গোপাল তাতে যে নর্দমার পচা কাদা, গোবর এবং চিটেগুড়ের যে বিভীষিকাময় মিশ্রণ ভরেছিল, তা সব গদাইয়ের মাথার উপর দিয়ে ঝর্ণার মতো ঝরে পড়তে লাগলো। গদাইয়ের মাথা, মুখ, চোখ এবং সারা গায়ের দামি পোশাক কয়েক মুহূর্তের মধ্যেই সেই পচা গন্ধযুক্ত কাদা আর আঠালো গুড়ে ঢাকা পড়ে গেল। গদাইয়ের চোখ তখন কাদার কারণে খুলতে পারছে না। সে হাত দিয়ে মুখ মুছতে গিয়ে দেখল গুড় আর কাদার এমন এক আঠালো স্তরে সে আটকে গেছে যে নড়াচড়া করাই দায়। পচা নর্দমার উৎকট গন্ধে
রাজবাড়ির প্রহরীরা পর্যন্ত নাক চেপে পিছিয়ে এলো। গদাই তখন বোবার মতো দাঁড়িয়ে কাঁপছে, আর তার সর্বাঙ্গ থেকে সে কদর্য কাদা গড়িয়ে রাজবাড়ির মার্বেল পাথরের মেঝেতে ছড়িয়ে পড়ছে। গোপাল তখন নিজের স্বাভাবিক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার পায়ে আর কোনো ব্যথা নেই। লাঠিটা সে একপাশে সরিয়ে রেখে অট্টহাস্য করে উঠল, আর গোপালের সে হাসির শব্দ রাজবাড়ির চারদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। গোপাল চিৎকার করে বলল, ওরে পাজি গদাই, তুই আমায় গামছা পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়েছিলি, আজ তুই নিজেই কাদামাখা ভূত হয়ে রাজবাড়িতে ঢোক। দেখুক মহারাজ তোর এই রাজকীয় বেশ। গদাই তখন যন্ত্রণায় আর লজ্জায় কুঁকড়ে আছে। তার সারা গায়ে মাছি ভনভন করছে। গুড়ের চিটচিটে ভাব আর নর্দমার গন্ধে সে নিজেই নিজের কাছে অসহ্য হয়ে উঠেছে। রাজবাড়ির তোরণে তখন এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয়েছে। গোপালের অট্টহাসি আর গদাইয়ের কাদামাখা করুণ দশা দেখে যে কেউ থমকে দাঁড়িয়ে পড়ছে। গদাইয়ের জীবনের সব অহংকার সেই মুহূর্তেই ওই কাদার সাথে মিশে একাকার হয়ে গেল। গোপালের প্রতিশোধ ছিল নিখুঁত, নিষ্ঠুর এবং একই সাথে অত্যন্ত হাস্যরসাত্মক। রাজবাড়ির তোরণের নিচে এসে হুলস্থুল কাণ্ড দেখে রাজসভার ভেতর থেকে খোদ মহারাজ কৃষ্ণচন্দ্র বেরিয়ে এলেন। তার পেছনে ছুটে এলেন মন্ত্রীমশাই এবং সভাসদের দল। তোরণের সামনে যা ঘটল তা দেখে মহারাজের চোখ তো ছানা বড়া। গদাইকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক নরক থেকে উঠে আসা বিভীষিকা। মাথায় ও গায়ে মাখামাখি আছে নর্দমার কালো কাদা আর কালচে চিটে গুড়। গুড়ের মিষ্টি গন্ধে মৌমাছি আর ভনভন করা মাছিদের এক বিশাল সভা গদাইকে ঘিরে বসেছে। আর সেই ভ্যাবাচাকা খেয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যে তাকে দেখলে মনে হচ্ছে সে যেন কোনো এক অদ্ভুত জীব। মহারাজ কৃষ্ণচন্দ্র পরিস্থিতিটা দেখেই সব বুঝে গেলেন। তিনি তার অট্টহাসি আর চেপে রাখতে পারলেন না। তিনি কোমরে হাত দিয়ে এত জোরে হাসতে শুরু করলেন যে রাজবাড়ির স্তম্ভগুলো পর্যন্ত যেন কাঁপতে লাগলো। মহারাজ হাসতে হাসতে বললেন, গোপাল, আমি তোমাকে আগেই বলেছিলাম যে গোপালকে অপমান করা মানে সাক্ষাৎ জমের দুয়ারে কড়া নাড়া। এর প্রতিশোধ যে এত মিষ্টি এবং এত গন্ধময় হবে তা আমার কল্পনার বাইরে ছিল। গোপাল তখন বিনীতভাবে মহারাজের সামনে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমার গামছা পরার সম্মানহানিটা কি এই কাদামাখা ভূতের চেয়ে কম ছিল? ও তো আমাকে লজ্জা দেওয়ার জন্য আমার জামা কাপড় পুকুরে ফেলে দিয়েছিল, আর আমি ওকে রাজবাড়ির রাজভোগ পৌঁছে দেওয়ার অছিলায় এই রাজকীয় সাজে সজ্জিত করলাম। গদাই তখন কাদামাখা মুখ আর গুড়ের আটায় চোখ বন্ধ করে প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। গুড়ের মিষ্টি গন্ধে কয়েকটা ক্ষুধার্ত কুকুর তার পেছনে দৌড়াতে শুরু করেছে। কুকুরগুলো মনে করেছে যে গদাই বোধহয় কোনো মিষ্টির দোকান থেকে পালানো কোনো বিশেষ খাবার। গদাই এক পায়ে করে তো কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে আসে। সে কাদার চটচটে ভাবে দৌড়তেও পারছে না, আবার দাঁড়িয়েও থাকতে পারছে না। তার সেই করুণ অবস্থা দেখে সভাসদদের মধ্যে হাসির এমন ঢেউ উঠল যে কেউ কেউ হাসতে হাসতে রাজবাড়ির বারান্দাতেই গড়িয়ে পড়তে লাগলো। মন্ত্রীমশাই তো হাসতে হাসতে পেটে খিল ধরে বসেই পড়লেন। সবশেষে মহারাজ গম্ভীর হওয়ার চেষ্টা করেও হাসি থামাতে পারলেন না। তিনি বললেন, গদাই, আজ তুমি রাজবাড়ির তোরণে যা দেখালে তা রামায়ণ মহাভারতের কাহিনীকেও হার মানায়। গোপাল, তোমার এই প্রতিশোধের নমুনা কৃষ্ণনগরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর গদাই, তুমি এক্ষুনি জলদি এখান থেকে বিদায় হও, নইলে তোমার এই মিষ্টি গায়ের গন্ধে পুরো রাজপ্রাসাদ মমা করবে। তখন গদাই আর কি করে, সেই অবস্থা নিয়েই ল্যাজ গুটিয়ে রাজবাড়ির থেকে ছুটল। পেছনে কুকুরের দল, তার গায়ে গুড় আর কাদার ককটেল, আর দূর থেকে শোনা যাচ্ছে গোপাল ও সভাসদদের হাসির রোল। গদাই সেদিন পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে গায়ের কাদা ধুয়ে ফেলতে পেরেছিল বটে, কিন্তু গোপালের দেওয়া সেই অবিস্মরণীয় গামছা সম্মান তাকে মানসিকভাবে এতখানি কোণঠাসা করে দিয়েছিল যে এরপর থেকে গোপালকে দেখলেই সে রাস্তা বদলে ফেলত, আর গোপালের চোখের দিকে তাকানোর দুঃসাহস তো তার চিরতরে ঘুচেই গিয়েছিল। এই ঘটনা দেখেই রাজসভার সবাই বাড়ি ফিরল পেটে খিল ধরা হাসি নিয়ে, আর গোপাল শান্ত মনে বাড়ি ফিরলেন
তার পরবর্তী কৌতুকের সন্ধানে। কৃষ্ণনগরের পথে আজও কেউ যদি কারো সাথে খুব বেশি চালাকি করতে যায়, তবে লোকে বলে, সাবধান, গোপালের গামছা তোমার কপালে জুটতে পারে কিন্তু। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।